হ্যালো ডিয়ার ডাব্লিউবিসিএস এক্সাম কমরেড। আমরা প্রতিটি বিষয়ের সাবজেক্ট ওয়াইজ সিভিল সার্ভিসকে মাথার মধ্যে রেখে যে চ্যাপ্টার এবং টপিক ধরে ধরে চলছিলাম তারই পরবর্তী চ্যাপ্টারে চলে এসেছি। থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমরা মডার্ন হিস্ট্রির এপিসোড 3, যেখানে আমরা মুঘল আমল শেষ হচ্ছে এবং একদম শেষতম বংশধরদের গল্প আমরা পড়ব, যেখানে মুঘল সাম্রাজ্য কীভাবে পতন হচ্ছে এবং আঞ্চলিক শক্তিগুলোর কীভাবে বিকাশ হবে। তো সেই সিরিজেই আমাদের একবার মনে করা রাখার দরকার যে আমরা আগের দুখানা ক্লাসে কিন্তু ঔরঙ্গজেব শেষ হয়ে যাচ্ছে 1707 সালে, এটা দেখে নিয়েছিলাম। তারপরে মুয়াজ্জম বা বাহাদুর শাহ আলম বা শাহ আলম ওয়ান তিনি আসছেন, তার সমস্ত ভাইদেরকে মারছেন, যেমন ঝাঁঝরের যুদ্ধে আজিম শাহকে মারছে, তারপরে কামবক্সকে হায়দ্রাবাদের যুদ্ধে হারাচ্ছে। তার পরবর্তীকালে আসছে জাহানদার শাহ জুলফিকার খানের সাহায্য নিয়ে, এবং অদ্ভুতভাবে একটা বিউরোক্রেসি তৈরি করা হচ্ছে মুঘল দরবারে, যেখানে শাসক হয়ে যাচ্ছে শুধুমাত্র সম্রাট বাদশাহ মুঘল, শুধুমাত্র হয়ে যাচ্ছে ওই পাপেট নয়, তবে প্রকৃত শাসক তিনি থাকছেন না। বিউরোক্রেসি, অর্থাৎ আজকে ভারতবর্ষের যেমন আমাদের প্রধানমন্ত্রী ডিফ্যাক্টো রুলার, সেই কনসেপ্টটা নিয়ে আসছে জাহানদার শাহের প্রধানমন্ত্রী বা ওয়াজির বলা হয় জুলফিকার খান। তার উত্তরকালে দেখা যাচ্ছে যে জাহানদার শাহ তার ভাইদেরকে মারছে, মেরে তিনি ক্ষমতা পাচ্ছেন জুলফিকার খানের সাহায্যে এবং এক জায়গায় জড়ো করার চেষ্টা করছেন। কিন্তু শেষমেশ সৈয়দ ভ্রাতৃদ্বয়ের সাহায্য নিয়ে ফারুক শিওর দিল্লির সিংহাসনে আসছেন, জুলফিকার খাঁকে সরিয়ে দিচ্ছেন এবং তার জ্যাঠা একরকমভাবে জাহানদার শাহকে সরিয়ে দিচ্ছেন। ফারুক শিওর এই আমলে অনেকগুলো কাণ্ড কারখানা চলছে, যেমন 1717 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মানে কি বলে মহাসনদ যাকে বলা হয়, বিনা শুল্কে বাণিজ্য করার পারমিশন দিয়ে দিই। এগুলো পড়লাম আগের দিনের ক্লাসগুলোতে। সৈয়দ ভ্রাতৃদ্বয়ের যে পাওয়ার কি করে এস্টাবলিশ হয় সেইগুলোকেও নিয়মে বিস্তারিত পড়েছি। যারা যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু প্লেলিস্টে পুরোনো ক্লাসগুলো দেখে নাও, নাহলে কিন্তু কন্টিনিউটি বুঝতে গেলে সমস্যা হবে, কারণ আমরা ইন ডেপথ পড়ছি। এর পরবর্তীকালে সৈয়দ ভ্রাতৃদ্বয় ফারুক শিওরকে যখন সরিয়ে দিচ্ছে, তারপরে রাফি উজ দারাজাদ আর রাফি উদ দৌলা এই দুই ভাইকে নিয়ে আসছে, যিনি পরবর্তীকালে শাহজাহান 2 হয়ে যাচ্ছেন, এবং তারাও অল্প সময়ের জন্য টিবি রোগে মারা যাচ্ছে। সব কিছু হয়ে যাওয়ার পরে সৈয়দ ভ্রাতৃদ্বয় শেষ পর্যন্ত নিয়ে আসছে মোহাম্মদ শাহ, অর্থাৎ মুয়াজ্জম বা বাহাদুর শাহ ওয়ান বা শাহ আলম ওয়ানের নাতি মোহাম্মদ শাহকে। অর্থাৎ আমাদের আজকের পড়ার বিষয় হবে এই মোহাম্মদ শাহ রঙ্গিলার গল্প থেকে জার্নি, এবং শেষমেশ কীভাবে সিপাহী বিদ্রোহের সময় মুঘল সম্রাট বা সাম্রাজ্য এক কথায় অধঃপতন হচ্ছে, পুরো জার্নিটা আজকে দেখব। সুতরাং খুব ইম্পর্টেন্ট সিরিজ যাচ্ছে আজকের সেশনটা, মন দিয়ে পড়ে দেখে নাও। তো চলো আজকের সেশনটা শুরু করে দিই। এখানে শুরু করব যাকে দিয়ে গল্প, সেটা হচ্ছে মোহাম্মদ শাহ, বা যার অপর নাম ছিল রঙ্গিলা। মোহাম্মদ শাহ যখন জন্মাচ্ছেন তখন তার আদি নাম বা আসল নাম হচ্ছে রোশান আক্তার, এবং তিনি কথা যেটা বলেছিলাম আগে যে বাহাদুর শাহ ওয়ান বা শাহ আলম ওয়ান বা মুয়াজ্জম তার নাতি ছিলেন। তিনি ক্ষমতায় আসছেন সৈয়দ ভ্রাতৃদ্বয়ের সাহায্য নিয়েই বলা যেতে পারে 1719 সালে, এবং তিনি থাকছেন 1748 সাল অবধি। একটা লম্বা সময় তিনি থাকছেন তার মৃত্যুর আগে অবধি, মানে তাকে কিন্তু কেউ সরাচ্ছে না এই মুহূর্তে। কিন্তু কি দেখতে পেলাম, এটাই যে তিনি আসলে নাচ গানে বেশ পারদর্শী, বা তার ওইখানেই রং রূপ, তিনি ওই লীলা করতে ব্যস্ত ছিলেন। দিল্লির লোকজন, আগ্রার লোকজন তাকে বলতো ওই লীলাকাণ্ডের জন্য রঙ্গিলা, যেহেতু রঙিন মানুষ। ততক্ষণই না তার শাসন ব্যবস্থার প্রতি ততক্ষণই তার নজর ছিল, তার থেকে বেশি শিল্পকলার চর্চার প্রতি তার নজর ছিল বেশি, এবং তিনি নিজে খুব ভালো নাচ করতে পছন্দ করতেন, এবং তিনি নিজেও যথেষ্ট রকমভাবে কত্থক ডান্সার ছিলেন। কত্থক ডান্সে তার যথেষ্ট রকমভাবে পারদর্শিতা ছিল, তার স্কিল্ড কত্থক ডান্সার তিনি নিজেই ছিলেন। তাহলে বুঝতেই পারছো যে তার কেন নৃত্যকলা সঙ্গীতের ওপর তার কেন এত আকর্ষণ। যাই হোক, তার মানে অদ্ভুতভাবে তিনি আর যাই হোক ভালো শাসক ছিলেন না। তিনি ভালো শিল্পী হতে পারতেন, কিন্তু কোনো রকমভাবে ভালো শাসক তিনি নন। কি কাণ্ড ঘটলো এনার জীবনে,
আচ্ছা, তোমাদের আগেই বলে রাখি, যারা যারা অলরেডি জানো দেখছো তারা তো জানোই যে ভাই আমাদের নোট বাংলা এবং ইংরেজি দুটো আকারেই থাকে। তাই যাদের ল্যাঙ্গুয়েজ সমস্যা তাদের কোনো সমস্যা হওয়ার কথাই নয়, এবং সমস্ত নোট ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে চলে যায়, জয়েন করে যাও, লিঙ্কে পড়ে যায়। যাই হোক, যেটা বলছিলাম, আর কি কি দেখতে পাচ্ছি, 1720 সাল নাগাদ, 1719 সালে তিনি চেয়ার পাচ্ছেন, 1720 সাল নাগাদ তিনি শেষমেশ এই সৈয়দ ভ্রাতৃদ্বয়ের যে যে কর্তৃত্ব, তারা তো আসলে ডিফ্যাক্টো রুলার হয়ে থাকছে, কারণ মাঝখানে ফারুক শিয়রের আমল থেকে এই এতগুলো শাসক পাল্টে যাচ্ছে মোহাম্মদ শাহ অবধি। মেন যে শাসন প্রক্রিয়া কার্যকলাপ যে যারা চালিয়ে সেটা হচ্ছে সৈয়দ ভ্রাতৃদ্বয়। সৈয়দ ভ্রাতৃদ্বয়ের সমস্ত কিছুতে যে অতিরিক্ত নাক গলানো, এইটা মোহাম্মদ শাহের আর পছন্দ হয়নি। শেষমেশ তিনি এই দাক্ষিণাত্যের যিনি নিজাম পরবর্তীকালে হবেন, বা দাক্ষিণাত্যের যিনি সুবেদার ছিলেন, তাকে তার সাহায্য নিয়ে তিনি সৈয়দ ভ্রাতৃদ্বয়কে সরিয়ে দিচ্ছেন, খতম করে দিচ্ছেন। কি ব্যাপারটা? উইথ দ্য সাপোর্ট অফ নিজামুল মুলক, তার আসল নাম হচ্ছে চিনকিলিচ খাঁ। এগুলো পয়েন্টের জন্য খুব ইম্পর্টেন্ট। চিনকিলিচ খাঁকে, তিনি, তার আসল নাম হচ্ছে নিজামুল মুলক, তিনি ওই দাক্ষিণাত্যের শাসক। তার সাহায্য নিয়ে এই মোহাম্মদ শাহ রঙ্গিলা তিনি এই সৈয়দ ভ্রাতৃদ্বয়কে সরিয়ে দিচ্ছে। এবার চিনকিলিচ খাঁ বা নিজামুল মুলক তিনি কি একা করছেন, দুই ভাইকে সরিয়ে দিচ্ছেন সে শুধু দক্ষিণ থেকে এসে দিল্লিতে? না, তিনি, তার আত্মীয় একজন ছিল, তার নাম হচ্ছে মুহম্মদ আমিন খাঁ। এই মুহম্মদ আমিন খাঁয়ের সাহায্য নিয়ে তারা অ্যাকচুয়ালি কিন্তু এই সৈয়দ ভ্রাতৃদ্বয়ের যে ইনফ্লুয়েন্স, যে ক্ষমতায় ছিল, সেই ইনফ্লুয়েন্সকে সরিয়ে দিচ্ছে। তো এরই সুযোগ হিসাবে মোহাম্মদ শাহ কি করছে, বা তার কৃতজ্ঞতাবশত তিনি কি করছেন, এই মোহাম্মদ আমির খান, যিনি সৈয়দ ভ্রাতৃদ্বয়ের থেকে মুক্ত করছেন মোহাম্মদ শাহকে, তাকে কি করা হচ্ছে, তিনি নিজেকে তাকে ওয়াজির বানিয়ে দিচ্ছেন। তাকে ওয়াজির বানিয়ে দিচ্ছে কে? মোহাম্মদ শাহ। এবং তাকে উপাধি দিচ্ছেন ইতমাদ উদ্দৌলা। এবং এই মোহাম্মদ আমির খান তিনি কিন্তু এই যে সৈয়দ ভ্রাতৃদ্বয়ের মধ্যে দুজন ভাই ছিল, তার মধ্যে একজন ভাই হুসেন আলীকে কতল করছেন, খুন করছেন। এবং এই সবের জন্য মোহাম্মদ শাহ কৃতজ্ঞতাবশত, যেহেতু সৈয়দ ভ্রাতৃদ্বয়ের যে পাওয়ার দিল্লিতে, যে শাসন করা, মানে সম্রাটের থেকে ওরা বেশি মাতব্বরি করছিল, সরিয়ে দেওয়ার জন্য কৃতজ্ঞতাবশত তাকে কি করে দিল, ওয়াজির বানিয়ে দিল, মানে প্রধানমন্ত্রী বানিয়ে দিল, এবং তাকে উপাধি দিল ইতমাত উদ্দৌলা। তোমাদের পরীক্ষায় যদি ইন ডেপথ কোশ্চেন আসে যে ইতমাত উদ্দৌলা কার উপাধি ছিল, তাহলে অ্যান্সার কি হবে? মোহাম্মদ আমিন খান। তিনি কে? ওই দাক্ষিণাত্যের শাসক, অর্থাৎ নিজাম উল মুলক বা চিনকিলিচ খাঁয়ের আত্মীয়। দ্বিতীয় কথা কি? দ্বিতীয় কথা হচ্ছে, এই মোহাম্মদ আমিন খান তিনি কার সময়কার ওয়াজির ছিলেন? তিনি ছিলেন মোহাম্মদ শাহ রঙ্গিলার সময়কার ওয়াজির। এবং তৃতীয় কথা, তাকে এই টাইটেলটা ইতমাত উদ্দৌলা, এই উপাধিটা কে দিল? মোহাম্মদ শাহ দিচ্ছেন, অর্থাৎ রঙ্গিলা দিচ্ছেন। এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডেসপাইট দিস পলিটিক্যাল মুভস, হিজ রেইন witnessed the weakening of central authority and the rise of regional powers. খুব ইম্পর্টেন্ট লাইন এটা। এই রকম ভাবে রাজনৈতিক যে অচলাবস্থা চলছিল, এই কাণ্ডগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু পুরো ভারতবর্ষের তৎকালীন সময়তে যেটা দেখা যাচ্ছে, যে আঞ্চলিক শক্তিগুলো তারাও কিন্তু বিস্তার করা শুরু করে দিচ্ছে। যেমন নিজামুল মুলক বুঝে যাচ্ছে যে মোহাম্মদ শাহ যা রঙ্গিলা, সে তো নিজে নাচ গানে ব্যস্ত রয়েছে, সুতরাং দাক্ষিণাত্যের শাসক আমি আর মুঘল সম্রাটের আন্ডারে থাকবো না, আমি নিজে স্বেচ্ছাধীন থাকবো, কোনো রকম ট্যাক্স ফ্যাক্স আর দিল্লিতে পাঠাবো না। অর্থাৎ নিজামুল মুলক এস্টাবলিশ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট, স্বাধীন রাষ্ট্র তিনি তৈরি করছেন। অর্থাৎ তিনি মুঘলদের আন্ডার থেকে বেরিয়ে আসছেন, স্বতন্ত্র হয়ে যাচ্ছেন। কোথায়? দাক্ষিণাত্যে, ডেকানে। আবার উল্টো দিকে আওধ, দিল্লির পার্শ্ববর্তী যে অযোধ্যা অঞ্চল, সেই আওধে ওটাও মুক্ত হয়ে যাচ্ছে মুঘলদের আন্ডার থেকে। সাদাত খান তিনি সেখানে শক্তি বিস্তার করছেন এবং স্বতন্ত্র রাষ্ট্র তৈরি করছেন। ঠিক আছে? একই রকম ভাবে মুর্শিদ কুলি খাঁও বলছে বাংলাতে যে বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে আমরা স্বাধীন নবাবী করব, আমরা কোনো রকম ভাবে আর মুঘলদের আন্ডারে থাকবো না। এই হচ্ছে গল্প। অর্থাৎ এরা প্রত্যেকে কিন্তু স্বতন্ত্রভাবে মুঘল সাম্রাজ্য থেকে বেরিয়ে যাচ্ছে। মানে একরকম ভাবে যে গোটা ভারতবর্ষে মুঘলদের পাওয়ার ছিল, একটা রাষ্ট্র কনসেপ্ট ছিল ঔরঙ্গজেবের আমলে,
একটা বিশাল বড় দেশ কনসেপ্ট ছিল, সেই দেশটা কিন্তু মুঘল সাম্রাজ্যের পতন রাজনৈতিকভাবে, রাষ্ট্রনৈতিকভাবে কিন্তু ভেঙে চলে যাচ্ছে এই সময়তেই। ঠিক। আর কি কিছু জানতে পারছি? বাংলা নোট দেয়া আছে, তাকিয়ে দেখো এইরকম ভাবেই তখনকার দিনের ম্যাপ এরকম, দাক্ষিণাত্য আলাদা হয়ে যাচ্ছে নিজামুল মুলকের জন্য, বাংলা বিহার উড়িষ্যা নিয়ে বিশাল বড় জায়গা আলাদা হয়ে যাচ্ছে, আওধ আলাদা হয়ে যাচ্ছে। প্যারালালি তোমরা জানোই পেশোয়াদের শক্তি বিস্তার হচ্ছে এই মারাঠা শক্তির এই হিসাব থেকে। তারই উত্তরকালে দক্ষিণ ভারতের কর্ণাটক রিজিয়ানে আমরা জানি হায়দার আলী টিপু সুলতানদের পাওয়ার বাড়বে। এদিকে পাঞ্জাবে রঞ্জিত সিং বা 16খানা যে পার্টিকুলার 11খানা যে মিছিল ছিল সেখান থেকে পরবর্তীতে পাওয়ার বাড়বে। এই যে আঞ্চলিক শক্তির উত্থান, সেটা তোমরা পরের দিকে চ্যাপ্টারগুলোতে পড়বো এক এক করে করে, টপিক ওয়াইজ যাচ্ছি আমরা। আগে যে পুরো ভারতবর্ষে যে মুঘল সাম্রাজ্য ছিল সেটা কি করে ভাঙলো আমরা এই 3টে ক্লাসে কিন্তু দেখতে দেখতে যাচ্ছি। আর কি স্যার হলো? মোহাম্মদ শাহ পেড লিটিল অ্যাটেনশন টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন। সামান্য পরিমাণে তিনি শাসনতন্ত্রে একটু যেটুকু বাঁচলো তিনি সেখানে একটু নজর দিলেন, এবং নজর দেওয়াতে কি হলো, ওই যে ইরানি তুরানি গোষ্ঠী অর্থাৎ মুঘল দরবারে যারা অভিজাত বর্গ যারা ছিল, তারা তো বুঝে গেছে যে সম্রাটের নিজস্ব আর কোনো ভ্যালু নেই। সবটা মিলিয়ে এমন ওই রাজপ্রাসাদে এমন কি বলবো যাকে বলা হয় ষড়যন্ত্র তৈরি হলো, তার শিকার তিনি হয়ে গেলেন। কে হলেন শিকার? মোহাম্মদ শাহ অর্থাৎ রঙ্গিলা হলেন। তার ফলত কি হলো? মুঘল এম্পায়ার ইফেক্টিভ টেরিটোরিয়াল কন্ট্রোল ডিমিনিশড সিগনিফিক্যান্টলি ডিউরিং হিজ রেইন। অর্থাৎ আঞ্চলিক বিবাদ টুকরো টাকরা হয়ে যাওয়া এটা আরো বেড়ে গেল যখনই তিনি অ্যাডমিনিস্ট্রেশনে অল্প বিস্তর নজর দেওয়া শুরু করলেন। যে আচ্ছা তুমি মাতব্বরি করবে, তোমার তো এমনিই শেষ। ওয়ান অফ দ্য মোস্ট ডিভাস্টেটিং ইভেন্ট অকার্ড এট 1793। এই যখনই ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে, রঙ্গিলার বিরুদ্ধে, যে না এ তো কমজোরি শাসক, এমনি তো টুকরো টাকরা হয়ে গেছে দেশটা, রাষ্ট্র ব্যবস্থা, তখন কি হলো 1739-এ বাইরের লোকজন আক্রমণ করা শুরু করলো। কে আক্রমণ করলো? খুব ইম্পর্টেন্ট, এটাকে নিয়ে আমরা আলাদা একটা ক্লাস দেবো সেপারেট ভাবে ডিটেলে। কি স্যার টপিকটা? এটা জাস্ট জেনে রেখে দাও ব্যাপারটা। 1739-এ নাদির শাহ পারস্য সম্রাট, এই পারস্য আক্রমণ হলো ভারতবর্ষের বুকে। যখনই দিল্লিতে দরবার খুব দুর্বল হয়ে গেছে, এই যে ময়ূর সিংহাসনে তিনি আরোহণ করেছিলেন মোহাম্মদ শাহ রঙ্গিলা, রোশন আক্তার যাকে আমরা পড়ছিলাম, তিনি যে পিকক থ্রোন 1719 সালে তিনি যে ময়ূর সিংহাসনে বসছিলেন শাহজাহানের আমলে, শাহজাহান যে সময় ময়ূর সিংহাসন বানিয়েছিলেন, যে মুঘল সম্রাটের একটা যে চেয়ার হবে সেটা হবে ময়ূর সিংহাসন, সেই চেয়ার যে তিনি পেয়েছিলেন এতদিন পর, সেই চেয়ারটা শেষমেশ নিয়ে চলে যাবে এবং মোহাম্মদ শাহ বা রঙ্গিলাকে একদম বলা হয় নাকানি চুবনি খাইয়ে দেবে, মুঘল সেনাদেরকে নাকানি চুবনি খাইয়ে দেবে। কে? পারস্য সম্রাট নাদির শাহ। এই দিল্লির ভেতরকার অভিজাত বর্গদের কনফারেন্সের জন্যই কিন্তু তিনি এগিয়ে আসছেন নাদির শাহ। মুঘল মিলিটারিস ইনক্যাপাসিটি, মুঘল যারা আর্মি তাদের ইনক্যাপাসিটি এতটাই বেড়ে গেছিল যে শেষ পর্যন্ত নাদির শাহ, পারস্য সম্রাট নাদির শাহ ক্যাপচার্ড দিল্লি, তিনি দিল্লি আক্রমণ করলেন। এমনকি এই মোহাম্মদ শাহকে বা রঙ্গিলাকে তিনি বন্দি বানালেন, ইমপ্রিজেন্ট, বন্দি বানালেন, লুটেড দ্য ক্যাপিটাল। দিল্লিকে বা দিল্লির আশপাশের অঞ্চলে যেসব সাধারণ মানুষ ছিল বা যারা যারা ছিল, দিল্লি তছনছ করে লুটপাট করলেন। প্রচুর ধনসম্পত্তি, সেই সময় শোনা যায় তৎকালীন সময়তেই প্রায় 70-80 লক্ষ টাকা সেই সময় লুটপাট চালিয়েছিলেন, ক্যাশ টাকা। বাদ বাকি মণিমাণিক্য, এই যে পুরো ময়ূর সিংহাসন কিংবা কোহিনূর হীরা, সবই পারস্যে চলে যায় সেই সময়তেই নাদির শাহের আক্রমণের সময়। কতখানি মুঘল সম্রাট বা তাদের সাম্রাজ্যে দুর্বল জায়গা এবং অন্তর্কলহ এবং দেশ টুকরো টুকরো হয়ে গেলে বাইরের শক্তি কীভাবে আক্রমণ করতে পারে তারই নজির ইতিহাস জানিয়ে দেয়। আমরা আজ যদি ওরা বিহারি, বাঙালি, ওড়িয়া, কেন যে আজকে আমরা ইন্টিগ্রেটেড হওয়ার কনসেপ্ট নিয়েছি, কেন আমাদের সংবিধানে এগুলো এসছে, আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা যেন আর ইভেন দৈনন্দিন জীবনেও আমাদের প্রত্যেকটা মুহূর্তে এই যে বলা হয় যে ইন্টিগ্রিটি বজায় রাখো, ইউনিটি বজায় রাখো, ভাতৃত্ববোধ বজায় রাখো, এই রাখার কারণটা কি? না হলে টুকরো টাকরা হয়ে গেলে বাইরের লোক অ্যাটাক করবে। নিজের ঘর যদি নিজেরা ঠিকঠাক না রাখো, বাইরের লোক অ্যাটাক করে দেবে। ঠিক আছে? এটা কিন্তু তার জলজ্বলন্ত উদাহরণ।
আর কি স্যার, এই নোটটাই বাংলায় করে দেওয়া আছে। এরপরে যিনি আসছেন ক্ষমতায়, এরকম করতে করতে আহমদ শাহ। এই আহমদ শাহ কিন্তু আফগান সম্রাট সেনাপতি আহমদ শাহ আবদালি নয়, ইনি হচ্ছেন মুঘল সম্রাট আহমদ শাহ, অর্থাৎ মোহাম্মদ শাহের পরে ইনি আসছেন। আহমদ শাহ কবে আসছেন, ইনি কে ছিলেন? এই মোহাম্মদ শাহ রঙ্গিলার তিনি ছেলে ছিলেন। কার ছেলে? মোহাম্মদ শাহের ছেলে। মোহাম্মদ শাহ এবং খুদসিয়া বেগমের সন্তান তিনি, এবং এই খুদসিয়া বেগম তিনিও একজন ভালো রাজ নর্তকী ছিলেন, অর্থাৎ মুঘল দরবারে নাচ, যাকে বলা হয় বাইজি, নাচ করতেন। কিন্তু তার সাথে সম্রাটের প্রেম প্রণয় হয়, অর্থাৎ মোহাম্মদ শাহের রঙ্গিলের সাথে হয়, এবং তারই সন্তান হন আহমদ শাহ। এই আহমদ শাহ মোহাম্মদ শাহ রঙ্গিলার মৃত্যুর পর তিনি চেয়ার পান, এবং তিনি 1748 সাল থেকে 1754 পর্যন্ত তিনি সিংহাসনে থাকছেন। যদিও যখন তিনি সিংহাসনে আরোহণ করছেন, তবু তারও কিন্তু কোনো সক্ষমতা ছিল না, তার ল্যাক অফ এবিলিটি ছিল, অক্ষম তিনি ছিলেন সম্রাট হিসাবে, তার ট্রেনিং ছিল না, তার কোনো রকম শাসক হিসাবে কোনো কোয়ালিটিস ছিল না, কোনো রকম ঠিকঠাক নেতৃত্ব দান করার মতো কোনো ইফেক্টিভ কোয়ালিটি ছিল না, ইনএফিশিয়েন্ট ছিলেন তিনি। তার মানে ঔরঙ্গজেবের পরবর্তীকালে খুব ভালো শাসক মুঘল ঔরস থেকে আর আসছে না। মাঝখানে জুলফিকার খান, তিনি বিউরোক্রেসি নিয়ে আসছেন, মাঝখানে সৈয়দ ভ্রাতৃদ্বয়, তারা শাসন ব্যবস্থা নিয়ে আসছেন, কিন্তু এরা কিন্তু ঔরসজাত মুঘল দরবার বা বাকে বলা হয় তৈমুর বংশীয় যে কালচার, যে শক্তি, তার অবক্ষয় হয়ে যাচ্ছে ঔরঙ্গজেবের পরের থেকেই। ডিউরিং হিজ রুল, এই আহমদ শাহের সময় কি হয়েছিল? আহমদ শাহ আবদালি, এই যে আফগান নেতা, তার আগেই কিন্তু নাদির শাহ অ্যাটাক করে দিয়েছে তার বাবার আমলে। কার আমলে? মোহাম্মদ শাহের আমলে। এবার নাদির শাহের যিনি সেনাপতি ছিলেন একটা সময়, আফগানিস্তানের নেতা আবার আহমদ শাহ আবদালি, তিনি দেখলেন আরে ভাই নাদির শাহ মজা করে সব কিছু লুটপাট করে গেল, তাহলে ভাই আমি এখনো অ্যাটাক করবো না। তো আহমদ শাহ আবদালি আফগানিস্তানের নেতা, তারাও আবার ইন্ডিয়াকে আক্রমণ করলো দুবার। কার আমলে? এই আহমদ শাহের আমলে। আহমদ শাহের আমলে আহমদ শাহ আবদালি, যিনি আফগান নেতা, তিনি আবার দুবার আক্রমণ করলেন। মানে পরপর দুজন শাসকের আন্ডারে কিন্তু পরপর 3বার আক্রমণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং এই অঞ্চলটা আহমদ শাহ আবদালি পাঞ্জাব আক্রমণ করে নিচ্ছে, নিজেদের আন্ডারে নিয়ে আসছে, এবং এই অঞ্চলের সম্পূর্ণ কর্তৃত্ব তারা নিজেরা নিচ্ছে, সমস্ত ট্যাক্স কালেকশন রেভিনিউ তারা নিজেরা করবে, বলবে ভাই পাঞ্জাব তোমাদের এলাকা নয়, মুঘলদের এলাকা নয়, পাঞ্জাব আমাদের এলাকা, ঠিক আছে। আহমদ শাহ তিনি দিল্লির সম্রাট হচ্ছেন, তিনি কি করলেন? এই আফগানদের আক্রমণের জন্য তিনি সারেন্ডার করে দিলেন, বললেন যাও ঠিক আছে পাঞ্জাব তোমার, আমি যাব না, কারণ আমি এমনিই দুর্বল, এবং প্রচুর পরিমাণে টাকা, হাতি বা অঞ্চল পুরোপুরি সমস্ত কিছু দিয়ে দিল। আবার সেই আহমদ শাহ আবদালি, তিনি আফগান নেতা, তিনিও অনেক কিছু লুটপাট করে নিয়ে চলে গেলেন। এর মধ্যে দ্য মারাঠা অ্যাডভান্সড নর্থওয়ার্ডস, এরই মধ্যে কিন্তু ভারতবর্ষে কি হচ্ছে? আফগান চরিত্ররা মারাঠা শক্তি বিস্তার করছে। যদি মোটামুটি ভারতবর্ষের আমরা একটুখানি ম্যাপটা দেখে নিই, একটু তোমরা সিনেম্যাটিক করে যদি পড়ার চেষ্টা করো, কনসেপ্ট ক্লিয়ার করো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরে নাও দিল্লি এখানটা মুঘল দরবার, তাহলে দাক্ষিণাত্যে ওই নিজাম উল মুলক বা চিনকিলিজ খাঁ অলরেডি স্বাধীন দাক্ষিণাত্যে তারা স্বাধীন স্বতন্ত্র শাসন ব্যবস্থা নিয়ে আনছে, যাকে আমরা নিজাম বলছি। দাক্ষিণাত্য স্বাধীন হয়ে যাচ্ছে মোহাম্মদ শাহর আমলেই। আওধ স্বাধীন হয়ে যাচ্ছে, বাংলা, বিহার, উড়িষ্যা দিয়ে বিশাল বড় জায়গা নবাবী আনা চলে আসছে, তাহলে আউদের নবাবী আনা, হায়দ্রাবাদের নবাবী আনা চলে আসছে, ঠিক আছে। মোহাম্মদ শাহ এর আমলে ধরে নাও যদি আজকের ম্যাপ এটা হয়, তাহলে নিশ্চয়ই এখানে পাকিস্তান আছে, আর তার পাশের দেশটার নাম কি? ইরান, যাকে আমরা পারস্য বলে থাকি।
তাহলে এই মোহাম্মদ শাহের আমলেই কি কাণ্ড হলো, যে ইরানের নাদির শাহ 1739 সালে, একেবারে কার্নালের যুদ্ধ বলি, এই গল্পটাকে নিয়ে আলাদা ক্লাস নেব বললাম, এখান থেকে তিনি দিল্লি অ্যাটাক করছেন। দিল্লি প্রচন্ড পরিমাণে তিনি লুটপাট করলেন, ময়ূর সিংহাসন বা পুরো ধনসম্পত্তি লুটপাট করে মোহাম্মদ শাহকে অ্যারেস্ট করে তিনি জয় করে তিনি এখান থেকে চলে গেলেন। এরই ওপরের দিকের যে দেশ সেটা হচ্ছে আফগানিস্তান। মোহাম্মদ শাহের পরে যিনি দিল্লিতে আসলেন তিনি কে? আহমেদ শাহ। তিনি যখন আসছেন তখন এই আফগানের সেনাপতি, তার নাম কি আবার? আহমেদ শাহ আবদালি। তিনি আবার পরপর দুবার এই অঞ্চলটা, পাঞ্জাবের এই অঞ্চলটা 2 টাইমস অ্যাটাক করছেন, পাঞ্জাব দখল করছেন। আহমেদ শাহ বলছেন ঠিকই আছে, তুমি নিয়ে যাও এবং তুমি ধনসম্পত্তি নিয়ে যাও, দিল্লি আর আক্রমণ করো না। ঠিক, কিন্তু গল্প হচ্ছে ততদিনে কিন্তু পেশোয়ারা যথেষ্ট শক্তি বিস্তার করে ফেলেছে। এই যে আমরা যখন রিভার সিস্টেম পড়ে থাকি তখন কি বলি, এই যে কৃষ্ণা নদীর উপনদী, তার নাম কি? তার নাম হচ্ছে রাইচুর দোয়াব। এই অবধি হর হর মহাদেব বলতে বলতে বা হিন্দু পাদশাহী বলতে বলতে পেশোয়ারারা কিন্তু বালাজি, বাজিরাও মাস্তানি, তোমরা সিনেমা দেখেছো, এই জায়গাগুলো কিন্তু সমস্ত ক্যাপচার করে ফেলছে মারাঠা লোকজন। কিন্তু পরবর্তীকালে এই মারাঠা শক্তি এতটাই তার ক্ষমতা বিস্তার হচ্ছে, তারা উত্তর দিকে অগ্রসর হওয়া শুরু করে দিয়েছে। এবং যখন আহমেদ শাহ আবদালি বারবার করে অ্যাটাক করছে, সেই সময় মারাঠারা অন্তত মুঘলদের সঙ্গে তাদের ক্ল্যাশ থাকলেও একটা দিকে তারা অন্তত ঠিক ছিল। তারা কি বলেছিল, এ দেশ আমাদের দেশ, বাইরের লোক কেন অ্যাটাক করবে? আমাদের নিজেদের মধ্যে সমস্যা থাকতে পারে, সেটা অন্য ইস্যু, কিন্তু বাইরের দেশ এসে আমার মাটিকে নস্যাৎ করে লুটপাট করে চলে যাবে, এটা তো হতে পারে না। তাই জন্যই কিন্তু মারাঠাদের সঙ্গে এই আহমেদ শাহ আবদালির পরবর্তীকালে থার্ড পানিপথের যুদ্ধ হবে। ব্যাটেল অফ পানিপথ থার্ড, 1761 সালে যুদ্ধটা হবে। ততদিনে আবার দিল্লির সম্রাট আবার চেঞ্জ হয়ে যাবে। এইটা হচ্ছে গল্প, সিনেমাটিক্যালি যদি বুঝতে হয়। তো কি বলছিলাম আমরা বলছিলাম মারাঠা শক্তি এতটাই তখন দিনে অ্যাডভান্স হয়ে যাচ্ছিল, মারাঠা শক্তি নর্থের দিকে এগিয়ে যাচ্ছে, উত্তরের দিকে এগিয়ে যাচ্ছিল, এবং ধীরে ধীরে গুজরাট অঞ্চলের এই যে মালভূমি বলি, কেন? কারণ স্যার এই দিকটা হচ্ছে আরাবল্লী, এখানে হচ্ছে বিন্ধ্যাঞ্চল, এই বিন্ধ্যাঞ্চল, ভান্ডের হিল, কৈমুর হিল, এগুলো পড়ি। মানে এদের মাঝখানে কি স্যার আছে? বুন্দেলখণ্ড, বাঘেলখণ্ড, এগুলো আমরা পড়ি না? তো মালওয়া মালভূমি বা মেবার মালভূমি, এইগুলো কিন্তু এই মারাঠা শক্তি তাদের ক্ষমতা বিস্তার করে ফেলছিল। তো মালওয়া, বুন্দেলখণ্ড জয় করে ফেলছে। ইন দ্য এন্ড শেষমেশ কি হলো? হিজ ওন ওয়াজির, কার ওয়াজির? এই আহমদ শাহের ওয়াজির, আহমদ শাহ আবদালির ওয়াজির নয়, দিল্লির সম্রাট এই আহমদ শাহর ওয়াজির, ওই ইমাদ উল মুলক, তার বাবা যাকে নিয়ে এসেছিলেন, মনে করে দেখো, রঙ্গিলা কাকে বানিয়েছিল? রঙ্গিলা কাকে ওয়াজির বানিয়েছিল? রঙ্গিলা বানিয়েছিল এই মোহাম্মদ আমিন খান, যাকে উপাধি দিয়েছিল ইদমাত উদ্দৌলা, তাকে ওয়াজির বানিয়েছিল তার বাবা অর্থাৎ মোহাম্মদ শাহ রঙ্গিলা। সেই সময় কি কাণ্ড হচ্ছে? এই ওয়াজির ইদমাদ উদ মুলক turned on him and having him blinded and confined in the fortress of সালিমগড়। অর্থাৎ আহমদ শাহ যিনি মুঘল সম্রাট তৎকালীন সময়, তাকেই বন্দি বানিয়ে দিচ্ছে তারই ওয়াজির, এবং সালিমগড়ের দুর্গে তাকে আটক করে ফেলছে এবং তাকে অন্ধ করে দিচ্ছে, মুঘল সম্রাটকে অন্ধ করে দিচ্ছে। এই ইতমাদ উদ মুলক অর্থাৎ বিট্রে, ক্ষমতার লোভ, ক্ষমতা, পাওয়ারের স্বরই আলাদা হয়। যেই যাবে লঙ্কায় সেই হবে রাবণ এবং বিট্রে করে বিভীষণ হয়ে যাবে। ঠিক, এরপরে যিনি আসছেন তিনি হচ্ছেন আলমগীর 2।
দ্য সেকেন্ড সন অফ জাহানদার শাহ, জাহানদার শাহের দ্বিতীয় সন্তান জাহানদার শাহ। কে ছিল স্যার জাহানদার শাহ? একটু তাকিয়ে দেখো, ওই যে ঠিক করে দিচ্ছি তোমাদের, যে জাহানদার শাহ তার পরবর্তীকালে মোহাম্মদ শাহ আসছে, এরই সেকেন্ড সন্তান তিনি হচ্ছেন আলমগীর টু। তার মানে তাকিয়ে দেখো, এদের সময়কাল মুয়াজ্জাম, এনার সময়কাল ছিল তোমার 1707 থেকে 1712। জাহানদার শাহের সময়কাল ছিল 1712 থেকে 1713। ফারুক শিওর 1713 থেকে 1719 থাকলো। 1719-এর মধ্যেই রাফিউদ্দৌলা এবং রাফিউজ দারাজাত দুই ভাই পরপর আসলো এবং গেল। মোহাম্মদ শাহ চলে আর 1719 থাকলো 48 অব্দি, মোস্ট প্রবাবলি, হ্যাঁ 48 অব্দি থাকলো। তারপরে আসছে এই জাহানদারি শাহের সেকেন্ড ছেলে, তার নাম আলমগীর টু। তাহলে বুঝতে পারছো, এই 12 সাল থেকে 48 সালে যদি গল্প হয়ে যায়, তাহলে এ বেটা আরো বুড়ো হয়ে গেছে, কচি লোক আর নয়। তার মানে যারা যারা ক্ষমতায় আসছে তারা তো একে অপারদর্শী লোকজন, তার মধ্যে তারা আবার বুড়ো ভাম, ঠিক আছে? তো তাদের পাওয়ার, সেনাপতিত্ব, ক্ষমতা, শাসক হিসেবে কি করে আর আসবে? একেই তো ভঙ্গুরত্ব চলছে, অলরেডি ডিএনএ চেঞ্জ হয়ে যাচ্ছে, তাদের সেই গৌরব, তাদের যে লড়াই করার ক্ষমতা, সে আর থাকছে না, অভ্যেস পাল্টে যাচ্ছে না ধীরে ধীরে। তো এই আলমগীর টু, সেকেন্ড শাহ অফ জাহানদার শাহ, ওয়াজ ইনস্টল অ্যাজ এম্পায়ার। ওয়ার্ডগুলো খুব মজার, ইনস্টলড মানে তাকে বসানো হয়েছে। তোমরা যেমন বসাও মোবাইলে, ইনস্টল করো অ্যাপ, মানে তার নিজস্ব পাওয়ার নেই, অ্যাপ কি এর থেকে ফোনে এসে ইনস্টল হয়ে যায়? না, তাকে ইনস্টল করা হয়। তাকে ইনস্টল করা হয়েছিল, এবং কে করেছিল? ইদমাত উল মুলক, অর্থাৎ যে ওয়াজির তার আগের শাসককে আহমদ শাহকে বন্ধ করে সালিমগড়ের দুর্গে বন্দি বানিয়ে ফেললো, এবং মাঝখান থেকে আহমদ শাহ আব্দুলি লুটপাট করে নিয়ে চলে গেল আফগানিস্তানের নেতা, সেই লোকটা, সেই বিট্রে করা ওয়াজিরই কি করলো? আলমগীর টুকে আবার নিয়ে আসলো, তার ভাইকে নিয়ে আসলো, এবং ওই আহমদ শাহকে সরিয়ে দিল। থ্রু আউট হিজ রেন, এই আলমগীর টু এর শাসন ব্যবস্থাতে কি হলো? হি স্ট্রাগল টু ফেন্ড অফ রিপিটেড ইনভেশন বাই আহমদ শাহ আবদালি। তার মানে এই ইতমাদুল মুলক বারবার করে ওকে ডাকছে, আহমদ শাহ আবদালিকে, আপনি আসুন, দিল্লি শেষ, আপনি আসুন, আপনি আসুন, আর ধ্বংস করে দিয়ে যান মুঘল সাম্রাজ্যকে। আহমদ শাহ বারবার বারবার করে আসছে, রিপিটেডলি অ্যাটাক হয়ে যাচ্ছে, এবং শেষ পর্যন্ত ওই যে বললাম, এমন অ্যাটাক হচ্ছে উল্টো দিকে, যেমন দিল্লিতে। মজার ব্যাপার দেখো, তোমরা যদি ম্যাপটা আবার দেখো সিনেমাটিক ভাবে, এরপরই আহমদ শাহের পরে পরে কে আসলো স্যার? আলমগীর টু আসলো। সমান তালে আহমদ শাহ আবদালি তখনও উত্তর দিক থেকে অ্যাটাক করেই যাচ্ছে। তখনও কিন্তু পানিপথের যুদ্ধ হয়নি, থার্ড ওয়ার্ল্ড পানিপথের যুদ্ধ কিন্তু ওয়ার হয়নি। এই সুযোগে কিন্তু অলরেডি ইংরেজরা তার পাওয়ার বিস্তার করার দিকে লেগেই রয়েছে। অলরেডি বাংলার নবিয়ানা চলছে, সেই সময় সিরাজদৌল্লা বাংলায় রয়েছেন। সিরাজদৌল্লার সঙ্গে ব্রিটিশদের ক্ল্যাশ, মূলত রবার্ট ক্লাইভের ক্ল্যাশ। যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে 1757 সালের ব্যাটেল অফ প্লাসি। তাহলে তোমায় যদি ঘুরিয়ে প্রশ্ন করে বলে যে ভাই, ব্যাটেল অফ প্লাসি সময় মুঘল শাসকের নাম কি, কি বলবে? তখন দিল্লিতে কে ছিল? আলমগীর টু ছিল। কোশ্চেন ঘুরি দিতেই পারে, এবং দেয়ও। তাহলে প্যারালাল ইউনিভার্স কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স। আজকে আমাদের রাজ্যে মমতা ব্যানার্জি আছেন মুখ্যমন্ত্রী, তার মানে এটা নয় যে অন্য রাজ্যে অন্য কোনো মুখ্যমন্ত্রী নেই। প্যারালাল চলছে না কারেন্ট অ্যাফেয়ার্স গুলো। তো তৎকালীন সময় কারেন্ট অ্যাফেয়ার্স, তখন এই অ্যাটাকগুলো হচ্ছে, তখন আবার ইংরেজদের সঙ্গে নবাবের যুদ্ধও চলছে প্যারালালি। এবং সেই সময় দিল্লির দরবারে রয়েছেন ভঙ্গুর শাসক আলমগীর টু, এবং যুদ্ধটা হচ্ছে কবে? 23শে জুন 1757-এ। এবং শেষমেশ ব্রিটিশরা পুরোপুরি এই জায়গায় কর্তৃত্ব নিয়ে নিচ্ছে অনেকাংশেই। মির্জাফরকে পাপায় নিয়ে আসছে, পাপেট সিস্টেম চলে আসছে। সেটা তো বিপুল বড় একটা চেঞ্জেস, তো সেটা জানোই। আলমগীর টু's লাইফ এন্ডেড ট্র্যাজিক্যালি when he was assassinated by his ওয়াজির ইতমাদুল মুলক। ভাবা যায়, যে তাকে নিয়ে আসলো সে আবার, ইতমাদুল মুলক আবার একে মারলো, তার মানে দুজনকে মারলো।
ইতমাদ উল মুলক দুজনকে মারল। এক মারল তার আগের শাসক, তার নাম কি বলেছিলাম আমরা, আহমেদ শাহকে মারল। আর তারপর বর্তমানে আলমগীর টুকে মারছে। ইতমাদ উল মুলক অদ্ভুত চরিত্র, ঠিক আছে। তার আগে সৈয়দ ভ্রাতৃদ্বয়কে কিন্তু মেরে পেয়েছে, এর মাথার মধ্যে রাখতে হবে। মোহাম্মদ শাহ তাকে টেনে নিয়ে এসেছিল, যেন ওয়াজির বানিয়েছিল, ঠিক বোঝা গেল। তাহলে ইতমাদ উল মুলক অদ্ভুত রাজনৈতিক চরিত্র, যে সৈয়দ ভ্রাতৃদ্বয়কে খতম করছে, দুজন তিনজন শাসককে খতম করে দিচ্ছে। কিন্তু এরপরে যিনি আসছেন তিনি হচ্ছেন শাহ আলম টু বা আলী ঘাউর, যাকে বলা হয়। ডিউরিং শাহ আলম টু লং রেইন, তিনি আবার দীর্ঘ সময় থাকছেন, অনেকটা সময় থাকছেন, 59 থেকে 1806, মানে 8 ওই দিকে আর এই দিকে যদি ধরে যাও 40, এদিকে 6, 46 বছর থাকছেন, প্রায় 37 বছর থাকছেন, 47 ইয়ার্স থাকছেন। তার মানে এই ভদ্রলোকও কিন্তু দিল্লির মুঘল সম্রাট হিসাবে বহুদিন থাকছেন। তার এই দীর্ঘ সময়কালে কি হলো, মুঘল অথরিটি ডিক্লাইন সো ড্রাস্টিক্যালি দ্যাট ইট ইন্সপায়ার্ড দ্য পার্সিয়ান সেইং সুলতানাতি শাহ আলম আজ দিল্লি তা পালাম। মানে কি, মানে হচ্ছে পার্সি লোকজন বলছে, তখন দিকে তো অ্যাটাক হয়ে গেছে, এই যে লম্বা সময় থাকলো এবং এতটাই অক্ষম ছিল, দিল্লির যে পুরো এরিয়া, যে ভারতবর্ষ জুড়ে পুরো মুঘল সাম্রাজ্য ছিল, সেই মুঘল সাম্রাজ্য আস্তে আস্তে তো তোমার বুঝতেই পারছো, হায়দ্রাবাদ আলাদা হয়ে গেছে, আউদ আলাদা হয়ে গেছে, নবাবী আনার মধ্যে তো আবার ভাঙচুর হয়ে ইংরেজরা ঢুকে পড়েছে, আমরা তো এগুলো জানি। মারাঠা শক্তির বিস্তার হয়ে গেছে, ওই যে টিপু সুলতানদের গল্প শুরু হয়ে গেছে, এদিকে রঞ্জিত সিং এর মিসাল চলে এসছে। অর্থাৎ এই করতে করতে কিন্তু তখন আর দিল্লির যে মুঘলই আনা তা কিন্তু খতম। তো এই পার্সিয়ান লোকজন বলছে তার সময়কালে যেভাবে আঞ্চলিক শক্তিগুলো বিস্তার পাচ্ছে, বলছে শুধু দিল্লির আশপাশটুকু নিয়েই রয়েছে। পালাম হচ্ছে দিল্লির পাশে একটা ছোট্ট উপনগরী, যেমন বলা যেতে পারে শিয়ালদার পাশে তোমার দমদম একটা ছোট্ট শহর, শিয়ালদা বা কলকাতাটা বড় শহর, তার পাশে দমদম, উল্টোডাঙা, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে দিল্লি, তার পাশে পালাম, মানে ওইটুকু এলাকায় রয়েছে। গোটা ভারতবর্ষের যে মুঘলি আনা ছিল, মুঘল সমাজ ছিল, সেটা এখন দিল্লি থেকে পালাম পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে। দ্য এম্পায়ার অফ শাহ আলম স্ট্রেচেস অনলি ফ্রম দিল্লি টু পালাম। পালাম নিয়ারলি আ সাবার্ব অফ দিল্লি, মানে দিল্লিরই একটি উপকণ্ঠে ছোট্ট শহর, মানে দিল্লির মধ্যে সীমাবদ্ধ হয়ে রইল মুঘলি আনা। মুঘল সাম্রাজ্য সারা ভারতবর্ষ থেকে উবে যাওয়ার মতো করে ছোট্ট এক বিন্দুতে পরিণত হয়ে গেল, ঠিক আছে। তার মানে এই যে দুর্দণ্ড প্রতাপ, ঔরঙ্গজেবের যে সারা একটা বিশাল বড় সাম্রাজ্য বানাতে হবে, সে খইতে 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 এসে এখানে গিয়ে শেষ পর্যন্ত বিন্দুতে এসে থামলো। আফটার আ ডিসপুট উইথ হিজ ওয়াজির, তার সঙ্গেও তার কিন্তু ওয়াজিরের সমস্যা হচ্ছে। হি ফ্লেড টু আউদ, এই যে ইতমাদুল মুলক অলরেডি তো দেখতেই পাচ্ছে ভাই, বারবার করেই কিন্তু আর আগের লোকগুলোকে খতম করে দিচ্ছে, তো আমারও বিপদ হতে পারে। তো এই নিজেই মানে হচ্ছে ভিখারি টাইপের লোকজন, চেয়ারও নেব, ভিক্ষাও করব, ঠিক আছে। তো এ কি করলো, ভয়ের ছোটে দিল্লি ছেলে পালিয়ে চলে গেল আউদে, মানে ওই যে সারাদুল হাসান যিনি ছিলেন আউদের সম্রাট, আউদের নবাব, তার কাছে গিয়ে আশ্রয় চাইছেন, দিল্লি পালিয়ে ছেড়ে চলে যাচ্ছেন 1761 সালে, ঠিক আছে। এবং 64 সাল পর্যন্ত তিনি ওই আউদেই গা ঢাকা দিয়ে রয়েছেন। কখন তিনি ফিরে আসছেন, তখন মারাঠারাই বলছে আপনি তো দিল্লির সম্রাট, ভয় পেয়ে আউদে পালিয়ে যাচ্ছেন কেন, আমরা তো আছি। মারাঠার তখন বিখ্যাত চাণক্য বলা হয়, মারাঠা মহাদজি সিন্ধিয়া, মারাঠা নেতা, তিনি যখন প্রোটেকশন দিচ্ছেন যে আপনার এই ভয় পাবেন না, আপনি চলে আসুন দিল্লির দরবারে, আমরা তো আছি, আপনি নিজের জায়গা ছেড়ে আপনি আউদিকে থাকতে হবেন, আপনি তো আফটার অল মুঘল সম্রাট। তখন তিনি দিল্লিতে ব্যাক করছেন, রিটার্ন করছেন। মারাঠাস রিগেইন্ড পাওয়ার, এই সময় মারাঠা শক্তি প্রচন্ড পরিমাণে ব্যাপকভাবে কিন্তু উত্থান হচ্ছে। শাহ আলম স্পেন্ট হিজ লেটার ইয়ার ফার্স্ট আন্ডার দ্য প্রোটেকশন অফ মারাঠা লিডার মহাদাজি সিন্ধিয়া, এবং পরবর্তীকালে মারাঠা যখন ওয়ার হয়ে যাচ্ছে, তখন ব্রিটিশদের কন্ট্রোলে চলে আসলে ব্রিটিশরা তখন বলছে যে ঠিক আছে, তোমাকে আর এদিক ওদিক পালাতে হবে না, আমাদের আন্ডারে থাকো। অর্থাৎ পরবর্তীকালে ব্রিটিশরাও তাকে সিকিউরিটি দিচ্ছে, প্রোটেকশন দিচ্ছে, কিন্তু এইখানে সিকিউরিটি দেওয়ার মাঝখানে গল্প ছিল।
মারাঠাদের কোনো স্বার্থ ছিল না, মারাঠা দেশের লোক, তারা তিনি বলছেন যে আপনি দিল্লির দরবারে থাকুন, কিন্তু ইংরেজদের স্বার্থ ছিল। ইংরেজরা কি বললো যে শোনো বাবু, তুমি তো হাতের পুতুল হয়েই গেছো, তোমাকে আমরা কি করে দিচ্ছি, তোমাকে আমরা শুধুমাত্র এক কাজ করব, ছোট্ট করে তোমাকে আমি উপঢৌকন পাঠাবো, মানে বলা যেতে পারে পেনশন দেবো, তুমি চুপচাপ থাকবে। কিন্তু এই পেনশন দেবো চুপচাপ থাকবে, এর মাঝখানে এই শাহ আলম টু এর আমলে কিন্তু কাণ্ড কারখানা পাল্টাচ্ছে। শাহ আলম টু, যার সময়কাল দেখতেই পাচ্ছ, পার্টিকুলারলি 1759 থেকে 1806, তার আগের যে লোকগুলো ছিল, আলমগীর টু 54 থেকে 59, তার আগে যিনি ছিলেন আহমদ শাহ, তার সময়কাল কতখানি ছিল, 48 থেকে 54। এরই মাঝখানে এই সময় কিন্তু আফগানিস্তানের নেতা, আফগান নেতা আহমদ শাহ আবদালি দুবার অ্যাটাক করে দিচ্ছে। এই করতে করতে দীর্ঘ সময় পরে শাহ আলম টু এর আমলে গিয়ে 1761-এ, এই 1761 সাল, সেই সময় গিয়ে যুদ্ধ হচ্ছে তাদের, যুদ্ধ হচ্ছে পানিপথের তৃতীয় ওয়ার, অর্থাৎ মারাঠা শক্তির সঙ্গে। মারাঠারা বলছে আপনি দিল্লিতে থাকুন, আমরা যুদ্ধ করে দিচ্ছি দেশের জন্য, ঠিক আছে। মারাঠাদের সঙ্গে আবদালির যুদ্ধ হচ্ছে, 1। 2, উল্টো দিকে ইংরেজদের পাওয়ার বাড়ছে। 1764 সালে বক্সারের যুদ্ধ হচ্ছে, এবং এখান থেকে একটা মজার গল্প, বক্সারের যুদ্ধের টুইস্ট রয়েছে। এত বজ্জাত ছিল লোকটা, আমি বজ্জাতই বলছি শাহ আলম টু। তার কারণটা কি বাবা? শাহ আলম টু প্রথমে হাত মেলাচ্ছে, যেহেতু আউদে ছিল, গাধাগাধি ছিল প্রথমে। সুজাউদ্দৌলা যিনি আউদের নবাব ছিলেন, এবং মীর কাসিম পরবর্তীকালে ওখানেই গেছিল। তো মীর কাসিম বলেছিল যে ভাই আমরা একসাথে জড়ো হই, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করি। সুজাউদ্দৌলা হাত তুলে দেয় পরবর্তীকালে। শাহ আলম তো বলে আমি তো এমনি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, ভটাক্তি হয়ে আত্মা, আমি আর কি লড়াই করব। তো মীর কাসিম একা পড়ে যায়, এবং তখন তৎকালীন সময়ে ব্রিটিশদের যিনি পার্টিকুলার কমান্ডার ছিলেন, তার নাম ছিল হেক্টর মুনরো। তিনি কনভিন্স করে নেয় পার্টিকুলার শাহ আলম টুকে, এবং বলেন যে ঠিক আছে তোমাকে প্রোটেকশন আমি দেবো, তুমি চুপচাপ থাকো, কোনো চাপ নিও না। তখন কিন্তু রবার্ট ক্লাইভ নয়, বক্সারের যুদ্ধের সময় কিন্তু যিনি ছিলেন ব্রিটিশদের যার আন্ডারে ছিল, চিফ ইন কমান্ড যিনি ছিলেন, তিনি হচ্ছেন হেক্টর মুনরো। এগুলো কিন্তু খেয়াল রেখো, ঠিক আছে। অর্থাৎ আমাদের যেটা মনে রাখতে হবে এই পয়েন্ট অফ ভিউতে, সেটা হচ্ছে এই শাহ আলম টু এর আমলেই কিন্তু দুটো যুদ্ধ হয়। 1, ব্যাটেল অফ পানিপথ 3rd 1761, আরেকটা হচ্ছে ব্যাটেল অফ বক্সার 1764। ক্লিয়ার? এখানে দোকানে দুখানা কোশ্চেন আসতে পারে যে কার কার সময় পলাশির যুদ্ধ হয়েছে। তুমি বলতে পারো পলাশির যুদ্ধ হয়েছে আলমগীর টু এর সময়, তিনি দিল্লির দরবারে ছিলেন। তো আলমগীর টু এর সময় পলাশির যুদ্ধ হচ্ছে, আর শাহ আলম টু এর সময় দুখানা যুদ্ধ হচ্ছে আবার। এটা হচ্ছে ব্যাটেল অফ পানিপথ 3rd আর ব্যাটেল অফ বক্সার। বোঝা গেল? এবং যেই বক্সারের যুদ্ধ হলো, সঙ্গে সঙ্গে রবার্ট ক্লাইভের আবার চলে আসছে, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলছে যে তুমি পেনশন নাও, তোমার প্রোটেকশন আমার, তোমাকে আর ভটাক্তি আত্মা হতে হবে না, তুমি এক কাজ করো, এলাহাবাদের প্যাক্ট করো, চুক্তি করো, এবং তার মারফত এই নবাবী ভানে যা যা আছে সব গোলমাল ছেড়ে দাও, পুরোপুরি দেওয়ানি দিয়ে দাও। এই যে ড্রাস্টিক্যালি ইংরেজরা কিভাবে ক্ষমতা হয়ে পেয়ে গেল, বণিকের রাজদণ্ড পেয়ে গেল, বণিকের মানদণ্ড হয়ে গেল রাজদণ্ড রূপে, এই যে কথাটা বলি আমরা, ছবিটা দেখতে পাচ্ছ, আমি জানি না তোমরা ছবিটা আগে দেখেছো কিনা। এইটাই হচ্ছে সেই দিওয়ানি লাভের দস্তাবেজ। এই শাহ আলম টু ইংরেজদের দস্তাবেজকে হাতে অর্পণ করে দিচ্ছে, হ্যাঁ থ্যাংক ইউ, আমাকে একটু পেনশন দিয়ে দিন, ভাতা, তখনও সময় ভাতা ছিল, বুঝেছো। ফার্স্ট মুঘল এম্পায়ার টু লিভ অন এ পেনশন গ্রান্টেড বাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা পেনশন ভোগী প্রথম মুঘল শাসকের নামই হচ্ছে এই ভদ্রলোক। তাহলে দিল্লির দরবারে প্রথমবারের জন্য পুতুল শাসক তৈরি হয়ে যাচ্ছে শাহ আলম টু। তিনি দিওয়ানি দিয়ে দিচ্ছেন এই ট্রিটি অফ এলাহাবাদ 1765 করে, দিওয়ানি লাভ করে দিচ্ছেন।
এবং শেষ পর্যন্ত তার যতক্ষণ না মৃত্যু হয় শেষ পর্যন্ত তিনি পেনশনভোগী নিয়ে নিচ্ছেন। তোমরাও ভাতা নিয়ে যাও, সব ধ্বংস হবে। ঠিক ঠিক কিনা পরে বুঝবে। এরপরে আসছে আকবর শাহ টু, সময়কাল 1806 থেকে 1837। এবার লম্বা লম্বা সময় থাকবে, একে তো বুড়ো হয়ে জয়েন করছে, তারপরে আবার যতক্ষণ বাঁচে ততক্ষণ বাঁচছি। তখন তো আর ভেজাল খাবার দাবার ছিল না, ঠিক আছে, বিরিয়ানি তত দুমদারাক্কার রং মশাল থাকতো না, পাচ্ছি পেনশন নিয়ে থাকতো, কোনো সমস্যা নেই তো, চাকরি বাকরি করতে হবে না, পেনশন নিয়ে থাকবো, সমস্যা কি, বগল বাজাবো শুধু। আকবর শাহ টু, সেকেন্ড সন অফ শাহ আলম টু and the father of Bahadur Shah II occupied Mughal throne during time when imperial power was purely normal. নর্মালি তো হবে, আছেই তো এই বিন্দু শুধুমাত্র দিল্লির উপকণ্ঠ জুড়ে, সেইখানে নর্মাল ভাবে থাকছে কে, ওই শাহ আলম টু এর দ্বিতীয় সন্তান, তিনি চেয়ারে আসছেন। হি অ্যাপয়েন্টেড রাজা রামমোহন রয়, রাজা রামমোহন রায়কে তিনি দূত বানাচ্ছেন অ্যাজ হিজ এনভয়, তিনি রাষ্ট্রদূত বানাচ্ছেন, এবং তিনি তার নিজের থেকে খরচাপাতি দিয়েছিল রাজা রামমোহন রায়কে, এবং রাজা উপাধিটা তিনিই তাকে দিয়েছিলেন। কেন জানো? স্বার্থে। যে রাজা রামমোহন রায়, আপনি তো আপনার দরকারে যাবেনই দিল্লি, ইংল্যান্ডে, আপনি যখন যাবেন আপনার তো বিশাল পাণ্ডিত্য রয়েছে, একটু দেখেন না আমাদের ভাতাটা একটু বাড়িয়ে দেয়, যাতে ইংরেজদের যে পেনশন দিই সেটা না চলছে না, বাবার আমলে যা দিত তাও আমার আমলে তাই দিচ্ছে, দিনের তো দ্রব্যমূল্য বৃদ্ধি পাই, আমারও যদি কেনাকাটি কিছু রয়েছে আমার না একটু দাম দর একটু বাড়াতে পারলে, তোমার খরচা দিয়ে দিচ্ছি, তুমি যাও ইন্ডিয়া থেকে, তুমি ইংল্যান্ডে যাও, সমস্যা নেই। এই কারণেই তাকে রাজা উপাধিটা দিয়েছিল এবং ইংল্যান্ডে পাঠিয়েছিল। প্রশ্ন আসে, রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিল? আকবর শাহ টু বা আকবর টু বলা হয়। In 1835, during Akbar Shah reign, East India Company stopped acknowledging itself as subordinate to the Mughal Emperor and ceased minting coins. ততদিন পর্যন্ত কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজস্ব কয়েন ছাপায়নি। কয়েন ছাপালেও কি করতো জানো? সেখানে মুঘলদের ছাপ থাকতো, মুঘলদের যে নকশা, মুঘল সম্রাটদের যে যে স্বীকৃতি, তার নকশা থাকতো। কিন্তু মুশকিলটা কি হলো জানো? এর আমলেই ইংরেজরা বলল, ভাই তোমাকে সমান্তরে পেনশন দিয়ে দিচ্ছি, তোমাকে তোমার আমাদের কয়েন যেটা বানাই আমরা, সেখানে তোমার প্রতিচ্ছবি থাকবে কেন? আমাদের প্রতিচ্ছবি থাকবে, অর্থাৎ ব্রিটিশদের প্রতিচ্ছবি থাকবে। তো সেই সময় এই কয়েন মিন্টিং বন্ধ করে দিচ্ছে এই মুঘলদের ছাপ বাদ দিয়ে, অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরোপুরি মুঘলদের যে কর্তৃত্ব সেটাকে অস্বীকার করে দিচ্ছে। অর্থাৎ একরকম ভাবে বলা যেতে পারে মুঘলি আনা নামকে বাঁচতে হয়ে যাচ্ছে, কোনো রকম ভাবে কোনো লিগাল কোনো রকম আর তার কোনো মানে অংশ থাকলো না, শেষ হয়ে গেল। আকবর শাহ টু ওয়াজ অলসো নোন ফর হিজ লিটারেরি ট্যালেন্ট। তিনিও সাহিত্য কর্মকাণ্ড কিছু করার চেষ্টা করছেন। কি করবে? পেনশন খাই বসে বসে, পেনশন নিচ্ছে আর সাহিত্য চর্চা করছে। সিম্পল লাইফ, হাই থিঙ্কিং। হি ইজ রিমেম্বার্ড ফর ইনিশিয়েটিং দ্য ফেস্টিভ্যাল ফুল ওয়ালো কি সাহের। হিন্দু মুসলমানের যাতে সম্প্রীতি বজায় থাকে তার জন্য তিনি একটা উৎসব চালু করছেন দিল্লির উপকণ্ঠে, ফুল ওয়ালো কি সাহের। ঠিক আছে, ভালো কথা, হিন্দু মুসলমান দ্বন্দ্বের দ্বন্দ্ব না হওয়ার জন্য ভালো কথা কাজকর্ম করছেন, কিন্তু শাসক বিউরোক্রেসি তার কোনো নামগন্ধ নেই, পেনশনভোগী, বাংলায় নোট দেওয়া আছে। এবং শেষমেশ যিনি আসছেন, শেষ সম্রাট, আজকের ক্লাসের শেষ টপিক, সেটা হচ্ছে বাহাদুর শাহ টু বা বাহাদুর শাহ জাফর যাকে আমরা বলি। তার সময়কাল 1837 থেকে 1858। বাহাদুর শাহ টু, যিনি জাফর নামেও পরিচিত ছিলেন, জাফরের আসল মানে হচ্ছে ভিক্টরি। কোশ্চেন আসে জাফর কথার অর্থ কি? ভিক্টরি। তিনি হচ্ছেন মুঘল বংশের বা ডাইনেস্টির শেষ শাসক। এই সময়কাল 1837 থেকে 1858 পর্যন্ত তিনি থাকছেন। তিনি একজন গুণী কবি ছিলেন, গুণী মিউজিশিয়ান ছিলেন এবং ভালো ক্যালিওগ্রাফার, ওই সই টই যেগুলো করে দেখো হাতের লেখা, ক্যালিওগ্রাফার ভালো ছিলেন, সব ভালো কথা। তিনি আর্ট কালচারে তার পারদর্শিতা ছিল, দেন পলিটিক্স অর গভর্নেন্স, রাষ্ট্রনীতি শাসনতন্ত্রের থেকে তার এই আর্ট কান কালচারে তার ন্যাক ছিল বেশি। বুঝতে পারছো, শাসকরা যখন শাসনতন্ত্র ছেড়ে গান বাজনা করবে তখন তো বাইরের লোকজন অত্যাচার করবেই। থ্রু আউট হিজ রেইন হি রিমেইনড আন্ডার ব্রিটিশ ইনফ্লুয়েন্স, ব্রিটিশ ইনফ্লুয়েন্সের আন্ডারেই থাকছে, হোল্ডিং অনলি আ সিম্বলিক পজিশন উইথ নো অ্যাকচুয়াল পাওয়ার। অ্যাকচুয়ালি তৎকালীন সময়তে ডিফ্যাক্টো রুলার বা প্রকৃত শাসক ভারতবর্ষের হয়েই গেছে ইংরেজরা। মানে
এত দিনকার যে জার্নি মুঘল সাম্রাজ্য বিস্তারের, এই জার্নি খতম। ঠিক শেষমেশ দেশীয় রাজন্য বর্গের যে বিদ্রোহ 1857-এ সেটা আসছে সিপাহীদের হাত ধরে, সিপাহী বিদ্রোহ বলি। পরবর্তীকালে আঞ্চলিক রাজারাও তারাও বিদ্রোহ করছে, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, তাতিয়া টোপি, নানা সাহেব, এরা জানি আমরা। 1857-এ মহাবিদ্রোহ হচ্ছে, যাকে আমরা বলি, যেটা কথিত আছে যে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, ভারতের স্বাধীনতার প্রথম যাকে আমরা যুদ্ধ বলি। এবং সেইখানেই কিন্তু দেশীয় রাজন্য বর্গ বলছিল যে না, ইংরেজ সরকারকে আমরা নিজেদের সরকার বলে মনে করি না, আমরা মনে করি এখনো দিল্লিতে একজন মুঘল সম্রাট আছে, আর তাকে সিম্বলাইজ করা হয়েছিল। যাই হোক, দিল্লিতে তাদের নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু খুবভাবে তার তো কোনো নেতৃত্ব ছিল না, এবং বাজে রকম ভাবে, যেহেতু কোনো রকম সংগঠিত বা প্ল্যান্ড ওয়ার ছিল না, অল্পের জন্য ব্রিটিশ শাসকরা, অর্থাৎ বিশেষ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জিতে গেল, দেশীয় রাজন্যবর্গ হেরে গেল, এবং শেষমেশ বাহাদুর শাহ, যাকে আর কি সিগনিফাই করা হয়েছিল, সিম্বলাইজ করা হয়েছিল, তাকে বন্দি বানানো হলো এবং তাকে রেঙ্গুনে ব্যানিশ করা হলো, তিরস্কার করা হলো, এক্সাইল করা হলো। এই রেঙ্গুন বর্তমানে মায়ানমারের ইয়াঙ্গান। সেখানে তাকে তার পুরো যে যা যা পরিবার ছিল, যার যা যা ওই দিল্লির উপকণ্ঠে যেসব লোকজন ছিল, তার যেটুকু কি বলবো চাকর বাকর ভৃত্য যারা ছিল, তাদের প্রত্যেককে কতল করলো, একদম টুটি ধরে নিয়ে চলে গেল রেঙ্গুনে। এবং এই শেষ ছবি তার রেঙ্গুনে, তিনি বৃদ্ধ অসতিপর মুঘল শাসক, তিনি শুয়ে রয়েছেন রেঙ্গুনে বন্দি দশায়। ঠিক আছে, একটা এতদিনকার যে লড়াই, এই লড়াই শেষ হলো। অর্থাৎ আমরা এই ক্লাস থেকে দেখলাম যে এই যে ঔরঙ্গজেবের পরবর্তীকালে যারা যারা ছিল, শেষ পর্যন্ত মোহাম্মদ শাহ দিয়ে আমরা শুরু করলাম জার্নি, তারপরে আসলো হচ্ছে গিয়ে আমাদের পরপর যাই নামগুলো বললে দেখে নাও। মোহাম্মদ শাহের পর আজ যে ক্লাস শুরু হলো, মোহাম্মদ শাহ, তারপরে আসছেন আহমেদ শাহ, তারপরে আসছেন আলমগীর টু, তারপরে আসছেন শাহ আলম টু, এবং শেষমেশ আসছে বাহাদুর শাহ জাফর বা আকবর শাহ টু, এবং তারপরে আসছেন বাহাদুর শাহ টু জাফর। অর্থাৎ তুমি যদি টোটাল হিসাব করো, তাহলে দেখবে ঔরঙ্গজেবের পরবর্তীকালেও কিন্তু টোটাল 17 জন শাসক থাকছেন। ঠিক আছে, 1707 সাল থেকে শেষ পর্যন্ত 1857 সাল, এইখানে গিয়ে এই যে প্রায় 150টা বছরের গল্প, 150টা বছরের মুঘল ডাইনেস্টি খতম, টাটা বাই বাই। ঠিক, তো আমরা এখানে দুখানা জিনিস পরবর্তীকালে ডেডিকেটেডলি আলাদা করে পড়বো। এক, পারস্যের আক্রমণ; 2, আফগানিস্তানের আক্রমণ; এবং তারপরে এই যে বলছিলাম আজকে মারাঠা শক্তির বিস্তার, বাংলার উত্থান, কিংবা আউধের উত্থান, কিংবা জাটদের উত্থান, হায়দ্রাবাদের উত্থান, সেই জায়গাগুলোকে আমরা দেখে নেব। ঠিক, টপিক ওয়াইজ যাব, এবং তারপরে গিয়ে দেখব যে ইউরোপীয় শক্তি কীভাবে তারা আস্তে আস্তে ভারতবর্ষে আসছে, অর্থাৎ ইউরোপিয়ান ইনভেন্ট যাকে বলা হয়, সেই জায়গাগুলো পড়ব। আমরা টপিক ওয়াইজ সিনেমাটিক ওয়েতে পড়ার চেষ্টা করছি, এবং সেখান থেকে কোশ্চেনগুলো বার করার চেষ্টা করছি, যাতে তোমাদের পুঙ্খানুপুঙ্খ পড়াশোনা হতে পারে ফর সিভিল সার্ভিস। আর মনে রাখবে, সিভিল সার্ভিস মিনস সিভিল সার্ভিস, WBCS মিনস থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।